দেশ জুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন। কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে অর্থনীতি চাপে পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা। প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তিতে থাকছে না লটারি। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরির প্রতিযোগিতা বন্ধের ঘোষণা মন্ত্রীর। ঢাকা সহ 9 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। কাল শুরু ঈদের ছুটি। উদযাপনে ঘরমুখী সব শ্রেণী পেশার মানুষ। যাত্রী বোঝাই করে ছাড়ছে ট্রেন। বাস টার্মিনালেও ভিড়। বেশি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। রিকশা চালক নির্যাতনের গুজব রটিয়ে মব তৈরি করে উত্তরায় মার্কেটে লুটের চেষ্টা। জড়িতদের খোঁজে ডিএমপি, হয়নি মামলা। কয়েক কোটি টাকার ক্ষতির দাবি। ইসরায়েলে এবার সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইরানেও ব্যাপক বোমাবর্ষণ। হরমুজ প্রণালী মুক্ত করতে মরিয়া ট্রাম্প। সহায়তা না করলে ন্যাটোকে খারাপ পরিণতির হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার খাল খননে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের সাহাপাড়া খালের মাটি কাটার মধ্য দিয়ে দেশ জুড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এতে অংশ নেন নারী পুরুষ সহ কয়েকশো মানুষ। এ সময় যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা দেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি 1 মাসের মধ্যে উনি ওনার খাল খনন কর্মসূচি কার্যক্রম শুরু করলেন। কোদাল হাতে নিজেই খাল খননের উদ্বোধন করলেন জনতার প্রধানমন্ত্রী। 4.5 দশকেরও বেশি সময় পর বাবার দেখানো পথেই হাঁটলেন ছেলে তারেক রহমান। দিনাজপুরের এই কাহারোল উপজেলায় খাল খননের মধ্যে দিয়ে নারী পুরুষ সহ কয়েকশো মানুষ অংশ নেয় খাল কাটায়। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করার। সরকার গঠনের 1 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। পাইলট প্রজেক্টের আওতায় প্রথম 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করা হবে। খাল কাটা কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উচ্ছ্বাস। খাল খনন দেখতে আসে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে আসে। নদী খনন হলে আমাদেরও উন্নয়ন হবে, এলাকাবাসীরও উন্নয়ন হবে। খালে পানি থাকলে মনে করেন আবাদ করতে সুবিধা পাবো। খাল খনন কর্মসূচি উপলক্ষে দিনাজপুরের কাহারুলে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন তার সরকারের লক্ষ্য স্বনির্ভর দেশ গঠন। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় তার সরকার। কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজেই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বোনদেরকে আমরা ভালো রাখতে চাই। বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাল্লাহ আমরা গ্রহণ করেছি। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে বিএনপি সরকারের সব অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। তারপরেও যে ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। একইভাবে মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। মিষ্টি কথা বলে যারা বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। 1977 সালে কোদাল হাতে খাল কাটা কর্মসূচি নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 49 বছর পর বাবার পথই অনুসরণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল কাটা কর্মসূচির ফলে পানির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা সবার। ইমরুল আহসান, সময় সংবাদ, কাহারুল, দিনাজপুর। প্রধানমন্ত্রীর মতো কোদাল হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী এমপিরাও। কৃষকেরা বলছেন এতে কৃষি, পরিবেশ ও স্থানীয়দের জনজীবনে ঘটবে ইতিবাচক পরিবর্তন। আর মন্ত্রীরা বলছেন শুধু খনন করলেই হবে না, সকলকে সংরক্ষণও করতে হবে।
কোদাল হাতে খাল খননের কাজের উদ্বোধন করতে আসেন মন্ত্রী ও এমপিরা। তাদের সঙ্গে ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ উপলক্ষে সোমবার সকাল থেকে খাল পাড়ে ভিড় সাধারণ মানুষের। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 54 জেলায় একযোগে খাল পুনরুদ্ধারের কর্মসূচি চলবে। খাল খনন কর্মসূচিতে মন্ত্রী এমপিদের পাশাপাশি স্থানীয়রাও অংশ নেয়। যারা চাষিরা আছে তারা পানি যাইবে সুন্দর মতন ব্লক করতে পারবো, সঠিকভাবে পানি পাই, তাহলে আমরা এই জমিগুলো সমস্ত চাষাবাদ করতে পারবো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এনার্জি ক্রাইসিসের মধ্যে বর্তমান সরকার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে এই খাল খনন কর্মসূচি। এই অঞ্চলের মানুষের ভাগ্য, যে জীবনযাত্রার মানের উপর বড় ধরনের পরিবর্তন আসবে, পানি নিষ্কাশনের ব্যাপারে জলাবদ্ধতার উপর পরিবর্তন আসবে। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য জানান মন্ত্রী ও এমপিরা। বাংলাদেশ থেকে দখলবাজরা চলে গেছে, এখন বাংলাদেশে কোনো দখলবাজ নাই, না খাল দখল বা অন্য কোনো দখল। এই ব্যাপারে আমাদের দল মাননীয় প্রধানমন্ত্রীর একটা মাত্র নির্দেশ, এদেশে আর কোনো দখলবাজের জায়গা হবে না। অসৎ ঠিকাদার ও সরকারি কর্মকর্তারা সিন্ডিকেট করে খাল খননের নামে অর্থ লোপাট করতে না পারে সেজন্য জনগণকে তদারকি করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা আছে তা যদি আমরা আগামী 5 বছর যাবৎ আপনাদের দোয়া এবং সহযোগিতায় সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ। শুধু খাল খনন করলে হবে না, সকলকে সংরক্ষণের আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, জনগণকে সরকারি কাজে সম্পৃক্ত করা গেলে দেশের উন্নয়ন হবে। প্রতিটি খাল দ্রুত সীমানা নির্ধারণ করার পর দখলমুক্ত করা হবে। সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি হবে, আমাদের বাংলাদেশ আবার স্বনির্ভর হবে। সীমানা নির্ধারণ করে এগুলো যদি দেখা যায় যে দখল করে আছে, সেগুলি আমরা নিজেরা কথাবার্তা বলে আমরা ক্লিয়ার করব। আগামী 5 বছরে দেশ জুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে সরকার। তানজিল হাসনাত, সময় সংবাদ। আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি পদ্ধতি থাকছে না। ডিগ্রি কলেজ ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে হতে হবে স্নাতক পাস। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। এমন কোনো প্রতিযোগিতা আনা হবে না যা অতিরিক্ত চাপ তৈরি হয়। এছাড়া দেশের 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের কথাও জানান মন্ত্রী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে প্রফেসর ডক্টর মামুন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক এ.বি.এম. ওবায়দুল ইসলামকে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর ফরিদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর আল ফোরকানকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয়, সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা যাকে নির্বাচিত করেছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম। বর্তমানে তিনি উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তারপরে আমরা ঘোষণা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রইসুদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন হয়েছে, সেখানে আমরা প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম, ওনাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে যাত্রা করা ট্রেনগুলোতে দেখা যায়নি উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনে ছেড়েছে শিডিউল মেনে। ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত শিডিউল ঠিক রাখার প্রত্যয় রেলের। সড়ক পথে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া তেলের কোনো সংকট নেই, দামও বাড়ানো হবে না বলে জানিয়েছেন তিনি। লম্বা হুইসেল বাজিয়ে ছুটল ট্রেন। প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপন আর যান্ত্রিক জীবন থেকে একটু অবসরের জন্য নগর ছাড়লেন যাত্রীরা।
সোমবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে প্রতিটি ট্রেনের যাত্রীরা ঢাকা ছেড়েছেন স্বস্তি নিয়েই। খুব বেশি যাত্রী চাপ দেখা যায়নি। অতিরিক্ত গাদাগাদি আর উপচে পড়া ভিড় না থাকায় সন্তোষ প্রকাশ করেন তারা। বাড়িতে সবার সাথে করব, দাদু আছে, সবাই আছে, সবার সাথে এখানে ঈদ করব, এটা একটা মজা, এই জন্য আর কি যাওয়া এখানে। আমরা যখন ট্রেনে উঠলাম তখন থেকেই মনে হচ্ছে যে আমরা একটা ঈদ অনুভূতি চলে আসছে আমাদের মাঝখানে। প্রতিটি ট্রেনই ছেড়েছে সময় মতো। নির্ধারিত সময়ে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। সোমবার থেকে রেলপথের ঈদ যাত্রায় যুক্ত হয়েছে 3 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। সুন্দর পরিবেশ, কোনো ভিড় নেই। অনেক ভালো লাগতেছে যে বাসা যাব, সবার সাথে ঈদ করব। ঈদের যে ভিড়টা হওয়ার কথা সেটা আজকে অন্তত দেখছি না। সড়ক পথের ঈদ যাত্রায়ও দেখা গেছে স্বস্তি। তেমন যাত্রী চাপ না থাকায় নির্বিঘ্নে বাড়ির পথে রওনা দিয়েছেন ঘরমুখী মানুষ। এবার কোনো টিকিটের দাম বাড়ে নাই, স্বাভাবিকই আছে এবং আগের মতো ভোগান্তিও নাই। ঈদ মানে তো আনন্দ, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ঈদ করার জন্য আগে বাসায় যাওয়া হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে গিয়েছি, আমরা বিভিন্ন যাত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা কাউন্টারে গিয়েছি। পরিস্থিতি যেটা পেয়েছি আমাদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে। বিআরটি এর চার্টের বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধন করেন নারীদের জন্য শৌচাগার। বলেন, ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি, 24 ঘন্টা। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক মহাসড়কে নিরাপত্তা বাড়ানো সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নৌপথে ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী MA আজিম এবং বসিলা লঞ্চ ঘাটে আছেন আতর কাসার। সরাসরি প্রথমে যাচ্ছি আজিমের কাছে। আজিম, সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষের কিন্তু ঢল নেমেছে। এই মুহূর্তে বলা চলে প্রতিটি পল্টন কিন্তু কানায় কানায় পূর্ণ। যারা বিভিন্ন জায়গায় যাবেন লঞ্চে করে তারা কিন্তু এখানে ছুটে এসেছেন এবং আপনাদেরকে যদি একটু এখানকার পল্টনগুলোর চিত্র দেখাই, সেক্ষেত্রে বলা চলে যে পুরো পল্টনগুলোতে কিন্তু শত শত মানুষের ভিড় ইতিমধ্যেই নেমেছে এবং তারা তাদের যে গন্তব্যের যে লঞ্চটি, সেই লঞ্চটিকে খুঁজে ফিরছেন এবং সেই লঞ্চে উঠে তারা তাদের যে গন্তব্য সেখানে তারা যাবেন এবং তারা লঞ্চগুলোতে উঠছেন এবং তাদের জায়গা নিচ্ছেন। এবং আমরা জানি যে লঞ্চে কিন্তু বসে যাওয়ার যে ব্যবস্থা, সেই জায়গাগুলোতে তাদের যে কাপড় বিছিয়ে তারা জায়গাগুলো নিচ্ছেন এবং যারা আগে ভাগেই কেবিনগুলো বুক করে রেখেছেন তারা কিন্তু সেই কেবিনগুলোতে যাচ্ছেন। আমরা লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি, অধিকাংশ লঞ্চেই কিন্তু কেবিন ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু অনেককেই দেখছি তারা কিন্তু কেবিনগুলো খুঁজছেন এবং একাধিক লঞ্চে কিন্তু তারা পাচ্ছেন না। তবে প্রতিটি রুটেই কিন্তু একাধিক লঞ্চ রয়েছে এবং সেই লঞ্চগুলো কিছুক্ষণ পর পর ছেড়ে যাচ্ছে এবং বলা চলে যে বরিশালের বাইরে যে লঞ্চগুলো রয়েছে, ভোলা, পিরোজপুর, বরগুনা, সেগুলো কিন্তু বিকেল থেকেই ছাড়বে সন্ধ্যার আগেই এবং এর পরবর্তীতে কিন্তু বরিশালগামী যে লঞ্চগুলো সেগুলো কিন্তু রাত 8টা থেকে 9টার মধ্যে একে একে কিন্তু বরিশালের দিকে ছেড়ে যাবে এবং প্রতি সারা বছর যেভাবে লঞ্চ চলে সেই জায়গা থেকে কিন্তু লঞ্চ সংখ্যা তারা বাড়িয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তারপরেও কিন্তু যে ধরনের চাপ পড়েছে এই মুহূর্তে সেটি সামাল দেওয়া আসলে বলা চলে যে আরও লঞ্চ এখানে দরকার হতে পারে। এবং আমরা লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু 17 এবং 18 তারিখ এই দুদিন কিন্তু আসলে সব থেকে বেশি লঞ্চের কেবিন বুক করেছেন যাত্রীরা। সেক্ষেত্রে বলা চলে যে সব থেকে বেশি চাপ পড়বে হচ্ছে 17 থেকে 18 তারিখ এবং এর বাইরে প্রতি বছর যে ভোগান্তি হয় সেই ভোগান্তি লাঘবে কিন্তু অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং বসিলা সহ নারায়ণগঞ্জে কিন্তু আলাদাভাবে লঞ্চে যাতে যাওয়া যায় সেই জন্য কিন্তু সেখানে ঘাটের ব্যবস্থাপনা করা হয়েছে এবং সেখান থেকেও কিন্তু যাত্রীরা উঠছেন এবং সেই খবর জানাতে এই মুহূর্তে বসিলা ঘাটে আমাদের সহকর্মী রয়েছেন আতাউর কাউসার। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজ কিছু সময়ের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে এই বসিলা লঞ্চ ঘাটটি। আপনারা জানেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতি বছর ঈদ যাত্রার সময় যে অতিরিক্ত যাত্রীদের চাপের সৃষ্টি হয়, যে ভোগান্তির সৃষ্টি হয়, এটিকে আসলে দূর করার জন্যই BIWTA অত্যন্ত চমৎকারভাবেই এই ইনিশিয়েটিভটি নিয়েছে, অর্থাৎ বসিলা লঞ্চ ঘাটটি তারা এখানে আজ চালু করতে যাচ্ছেন। কিছু সময়ের মধ্যেই মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী, মাননীয় নৌমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী তিনি এসে এই বসিলা লঞ্চ ঘাটটি উদ্বোধন করবেন।
পড়বে। এই মুহূর্তে যে লঞ্চটি দেখছেন ইয়াদ 1 যে লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি 5:30 এখান থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একটু জানিয়ে রাখতে চাই বসিলা লঞ্চ ঘাট থেকে প্রতিদিন মোট 6টি লঞ্চ ছেড়ে যাবে। সকাল 7টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে, শরীয়তপুরের উদ্দেশ্যে সকাল 8:30টায় আরেকটি লঞ্চ ছাড়বে, চাঁদপুরের উদ্দেশ্যে 11টায়, ইলিশার উদ্দেশ্যে 12টায় এবং গলাচিপার উদ্দেশ্যে দুপুর 1:30 এভাবে মোট 6টি লঞ্চ ছেড়ে যাবে প্রতিদিন। এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে লঞ্চ ঘাটটি উদ্বোধন হয়েছে এটি এখন পর্যন্ত ঈদ উপলক্ষে চললেও তারা আশা করছেন যে এই জায়গা থেকে নিয়মিতই যাত্রীরা বিভিন্ন জায়গায় তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য এই লঞ্চ ঘাটটি ব্যবহার করবেন এবং সেক্ষেত্রে যদি এই লঞ্চ ঘাটটি নিয়মিতই যাত্রীরা ব্যবহার করেন সেক্ষেত্রে এই লঞ্চ ঘাটটি একটি স্থায়ী লঞ্চ ঘাটে রূপান্তর করার পরিকল্পনা তাদের রয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু বলতে পারি যে সদরঘাটে প্রতিদিন অতিরিক্ত যে চাপের সৃষ্টি হয় ঈদে নৌযাত্রাকে কেন্দ্র করে, সেই চাপটি সামাল দেওয়ার জন্যই এই বসিলা লঞ্চ ঘাটটি উদ্বোধন করা হচ্ছে। এবং আপনারা জানেন বসিলা, সাভার, মোহাম্মদপুর, মিরপুর অর্থাৎ এদিককার যে মানুষজন তারা কিন্তু অনেক কষ্ট করেই সদরঘাটে যেতে হয়। সেক্ষেত্রে বসিলা লঞ্চ ঘাট থেকে যদি নিয়মিতই তারা লঞ্চ পান সেক্ষেত্রে সদরঘাটে গিয়ে এই যে দূরপাল্লার এই এত দূরে গিয়ে সদরঘাটের গিয়ে তারা যে লঞ্চে উঠতে হয় এই যে দুর্ভোগ তাদের পোহাতে হয় সে ভোগান্তিটা অনেকটাই কমে যাবে। এবং এটি আশা করছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। তারা বলছেন যাত্রীদের চাহিদার ভিত্তিতে হয়তো অচিরেই এই লঞ্চ ঘাটটি একটি স্থায়ী লঞ্চ টার্মিনালে রূপ নেবে। তো এই ছিল বসিলা লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রা উপলক্ষে যে লঞ্চ টার্মিনাল উদ্বোধন, সেই উদ্বোধনের সর্বশেষ তথ্য আমার কাছে। জানছিলাম নৌপথে যাত্রার খবরাখবর। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত হবে সকাল 8:30টায়। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ঈদের নামাজ সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2-1 দিনের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। সোমবার সকালে ঈদগাহ ময়দানের প্রস্তুতি ঘুরে দেখেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তিনি জানান 90% কাজ শেষ। এবার জাতীয় ঈদগাহ ময়দানে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায়। ধর্ম মন্ত্রণালয় সহ সবাই মিলে যেটা ঠিক করেছে যে টাইম থাকবে আমাদের 8:30টা। যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে হয়তো টাইমের পরিবর্তন করা হবে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, নগরবাসী যেন উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে আমি দাওয়াত দিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনি আমাদের সাথে এই ঈদগাতে উনি নামাজ পড়বেন। ঈদগাহ ময়দানে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ভিআইপি ব্লকে পুরুষ মহিলাদের জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা। প্রবেশ ও বের হওয়ার গেটও থাকবে আলাদা। এদিকে গত বছরের মতো এবারও আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় রিকশা চালককে মারধর করে স্কয়ার শপিং মলে বেঁধে হত্যার ঘটনা গুজব। এই ঘটনায় কিছু দুষ্কৃতকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুটপাট হয়েছে বলে দাবি মার্কেট কর্তৃপক্ষের। রোববার রাতে উত্তরার 13 নম্বর সেক্টরের স্কয়ার শপিং মলে এক রিকশা চালককে নিয়ে মারধর করে হত্যার গুজব ছড়িয়ে পড়ে। এই খবরে শপিং মলটিতে হামলা ও ভাঙচুর চালায় রিকশা ও অটোরিকশা চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। মার্কেট কর্তৃপক্ষ বলছে, সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলা হওয়ার পর চলে যায় রিকশা চালক। পরে লুটপাটের উদ্দেশ্যে স্থানীয় কিছু লোকজন অটোরিকশা চালকদের উস্কে দিয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ তাদের। এ ঘটনায় কয়েকটি দোকান থেকে নগদ অর্থসহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাটের দাবি কর্তৃপক্ষের। পিটিয়ে হত্যা করেছে কাউকে, কোন লিস্টওয়ালাকে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। লিস্টওয়ালাকে স্যার নেওয়াই হয় না, বাস আমি একটা টুসি দিছি, ও আমার একটা টুসি দিছে। এখানে মব সৃষ্টি করা হয়েছে, গুজব ছড়ানো হয়েছে, রিকশাওয়ালা ভাইদেরকে
ব্যবহার করে একটা শ্রেণী এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমার দোকানে টোটাল 4.5 কোটি টাকা মাল ছিল, 3.5 লাখ টাকা আমার এই যে দেখেন ক্যাশে ছিল, সব ভাঙিয়ে চুরে নিয়ে গেছে। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশের অতিরিক্ত কমিশনার। বলেন, রিকশা চালককে মারধর করে হত্যার ঘটনা গুজব। এখন পর্যন্ত হত্যা বা গুমের কোনো অভিযোগ পায়নি পুলিশ। রিকশাওয়ালাকে মাইরে ফেলছে, অমুক করছে, তমুক করছে, ভিতরে লাশ আটকায় রাখছে, এরকম একটা গুজব ছড়াই দিয়ে তারা এখানে এই যে তাণ্ডব লীলা চালাইছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত শপিং মলটিতে বন্ধ রয়েছে স্বাভাবিক কার্যক্রম। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল বিতরণের রেশনিং পদ্ধতি তুলে নিলেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বন্ধ রয়েছে বেশ কিছু পাম্প। চালকদের অভিযোগ, তেলের পরিমাণ চাহিদার তুলনায় অপ্রতুল। অভিযোগ, পাম্প বন্ধ রেখে মজুত করছেন ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হতে পারে এমন গুঞ্জনে গত 6 মাস থেকে তেলের অস্বাভাবিক চাহিদা বেড়ে যায়। পরে রেশনিং পদ্ধতি চালু হলেও 14 মার্চ তুলে নেওয়া হয়। কিন্তু আজও রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। তেল নেওয়ার জন্য আমরা আধা ঘন্টা লাইনে দাঁড়ায় আছি। এতে আমার অফিসে 9টায় হাজিরা হওয়ার জন্য আমার বিঘ্ন সৃষ্টি হয়েছে। ভাই অনেক খারাপ লাগতেছে। আজকে অফিস ছিল আমার 10টায়, অফিস 10টায়, মনে হয় না আমি 11টার মধ্যে যেতে পারবো গুলশানে অফিস। না, ঢাকায় তো চলতে পারতেছি না, আর বাড়িতে কিভাবে বাইক নিয়ে যাবো। রেশনিং পদ্ধতি তুলে দিলেও বেশ কিছু পাম্প বন্ধ আর সরবরাহ করছে চাহিদার তুলনায় কম। মজুত করে তেল না দেওয়ার অভিযোগ ভোক্তাদের। তেল প্রচুর রয়েছে, এখানে আসলে পাম্প মালিকরাই এই গ্যাদারিং সৃষ্টি করে মানুষকে জনদুর্ভোগে ফেলছে। বেশিরভাগ ম্যাক্সিমাম পেট্রোল পাম্পে আপনার বন্ধ, তেল নাই। দুই একটা পেট্রোল পাম্পে যাও পাচ্ছি, কিন্তু সিরিয়াল ধরে অনেকক্ষণ দাঁড়াইতে হয়। রোজার দিনে আসলে এটা কাম্য না। তবে পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে তেল আসতে সময় লাগায় বাড়ছে জটিলতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে দেশের আমদানি রফতানি বাণিজ্যের পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঈদের আগে এবং পরে ডিজেল, এলএনজি এবং জেট ফুয়েল নিয়ে 7টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। জ্বালানি সহ আমদানি পণ্য দ্রুত ছাড়তে বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। অংশীজনদের সহায়তা পেলে জ্বালানি সংকট হবে না বলে আশা কর্তৃপক্ষের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে এই মুহূর্তে জ্বালানিবাহী 4টি জাহাজের অবস্থান রয়েছে, যেগুলো ছোট লাইটার এবং মাদার ট্যাঙ্কারে জ্বালানি খালাস করছে। এর বাইরে 17 মার্চ 75,000 মেট্রিক টন এলএনজি নিয়ে প্রাচী এবং 20 মার্চ 70,671 মেট্রিক টন এলএনজি নিয়ে সোনেনগাল বেঙ্গুরা নামে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার জন্য কাগজপত্র জমা দিয়েছে। বাংলাদেশে আগমনের জন্য যে সমস্ত জাহাজগুলো থাকে তাদেরকে প্রাধিকার বার্তিং দেওয়া এবং আউটার অ্যাঙ্করে যদি তাদের পণ্য খালাসের যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে আমরা এটাকে সুনিশ্চিত করছি। তবে 24 মার্চ থেকে 27 মার্চের মধ্যে 1 লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে 4টি জাহাজ এবং 20,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। জাহাজ থেকে তেল খালাস পাম্প এবং ভোক্তা পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যাতে কোনো গাফিলতি না হয়, এই ব্যাপারে সবাইকে সজাগ ভূমিকা রাখতে হবে। এদিকে ঈদের দীর্ঘ বন্ধে আমদানি এবং রপ্তানিবাহী কন্টেনার উঠানামার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে 21টি অফডককে নিরবিচ্ছিন্ন ডিজেল সরবরাহের দাবি জানিয়েছে বিগডা। ট্রাক, কাভার্ড ভ্যান এবং বেসরকারি অফডকগুলোতে যে ডিজেল বা জ্বালানি তেলের প্রয়োজনটা রয়েছে, সেই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহটা নিশ্চিত করতে হবে। ঈদের বন্ধে জ্বালানি সহ সব ধরনের আমদানি পণ্য দ্রুত ছাড় করাতে 5টি বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রত্যেকটা জায়গাতেই অফিসাররা অ্যাপয়েন্টেড থাকবে, তারা তাদের স্ব দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে আমদানি এবং রপ্তানি কার্যক্রম স্মুথলি চলবে আশা করছি। অবশ্য শুধুমাত্র ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বন্ধের বাকিটা সময় পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম বন্দরে জাহাজ বেরোনো এবং কন্টেনার উঠানামা। এবার নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে ঈদের বন্ধে জ্বালানি তেলের সরবরাহ লাইন স্বাভাবিক রাখা। আর তাই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং জ্বালানি সংকট কাটাতে সবগুলি সংস্থাকে একযোগে কাজ করার তাগিদ ব্যবসায়ীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতিকে দেয়া ওয়াদা পূরণ করতে নির্বাচন কমিশন সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সিইসি AMM নাসির উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, এবারের নির্বাচনে কেউ ভোট দিতে পারেননি এমন কোনো ঘটনার নজির নেই। ভোটের পর নানা অভিযোগকে রাজনৈতিক সংস্কৃতির অংশ বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস 4 দিন পর কমিশনের কর্মকর্তাদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন, জাতিসংঘ ও ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অংশ নেন তারা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানান, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন করতে জাতির কাছে দেয়া ওয়াদা পূরণ করতে সক্ষম হয়েছে কমিশন। ভোটের পর ভোট কারচুপির নানা অভিযোগকে রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে উড়িয়ে দেন সিইসি। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে ওয়াদা জাতির কাছে করেছিলাম সেই ওয়াদা আমরা ডেলিভার করতে পেরেছি। ভোটের তো নানাবিধ আপত্তি থাকতেই পারে, এটা হয় এই আপত্তিটা হয় সাধারণত ভোট যখন সুন্দর হয়, ভোটের পরে আপত্তিটা উঠে। এটা আমাদের ইতিহাস, আমাদের কালচার তাই। এর আগে বক্তব্য দেন নির্বাচন কমিশনাররা। এবারের নির্বাচনের রাজনৈতিক দলগুলো আচরণবিধি প্রতিপালন করায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেছে বলে মন্তব্য করেন তারা। বলেন, 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। গত ইলেকশনে স্বতঃস্ফূর্ত নারীদের অবস্থান ছিল, কিন্তু প্রার্থী হিসাবে নারীদের অংশগ্রহণ অবশ্যই আমি বলবো হতাশাব্যঞ্জক। 33% এনশিওর করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কতটুকু, আর রাজনৈতিক দল বা যারা আপনার পার্লামেন্টে থাকবেন তাদের ভূমিকা কতটুকু, সেটুকু একটু বিবেচনায় আনতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। I would also like to recognize the dedicated women officers of the Bangladesh Election Commission, whose professionalism contributed greatly to the successful conduct of the recent election. নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে পারলেই নারী ভোটার বৃদ্ধি পাবে বলে মনে করেন কমিশনাররা। নির্বাচন কমিশনের কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মাতোয়াইল ল্যান্ডফিল থেকে বর্জ্যের পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী এলাকা সহ মতিঝিল পর্যন্ত। এতে শ্বাস প্রশ্বাসের কষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে ওই এলাকার বাসিন্দারা। সকালে ল্যান্ডফিল পরিদর্শন করে বিভিন্ন পয়েন্টে জলধারা নির্মাণের কথা জানান ডিএসসিসি প্রশাসক। বলেন, ডাম্প থেকে গ্যাস, বিদ্যুৎ ও সার উৎপাদনে প্রকল্প, এমনকি ইকো পার্ক তৈরির কথাও। রাজধানীর হাজার হাজার টন বর্জ্যের বড় অংশই জমা হয় মাতোয়াইল ল্যান্ডফিলে, কিন্তু বছরের পর বছর জমতে থাকা বর্জ্যের পাহাড় এখন পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য হুমকি। ল্যান্ডফিল থেকে বর্জ্য পোড়া ধোঁয়া ছড়িয়ে পড়ছে ডেমরা, কোনাপাড়া, যাত্রাবাড়ি, জুরাইন সহ মতিঝিল পর্যন্ত। এতে শ্বাস প্রশ্বাসের কষ্টে ভুগছে এসব এলাকার বাসিন্দারা। সন্ধ্যার পর আমরা অনেক সময় নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, বিশেষ করে ছোট বাচ্চা টাচ্চাদের তো আরও সমস্যা। দুর্গন্ধটা পেটের ভিতরে গেলে সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, অনেক সময় মাথার সমস্যা করে। রাত্রে পুরো ধোঁয়াতে পুরো এলাকা ভরা জায়গা, তখন মানুষজনের নিঃশ্বাসে অনেক কষ্ট হয়। যখন বৃষ্টি হয়ে যায় তো এইখানে কিন্তু বিরাট ধরনের পচা অনেক কিছু দুর্গন্ধ সৃষ্টি হয়। সোমবার সকালে মাতোয়াইল ল্যান্ডফিল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। ডাম্পিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণের জন্য 6টি পোর্টেবল পাম্প কেনা সহ স্টেশনের 40টি পয়েন্টে জলধারা নির্মাণের কাজ শুরু করার কথা জানান তিনি। ল্যান্ডফিলে স্থায়ীভাবে অগ্নি নির্বাপনের জন্য 181 একর জায়গা জুড়ে 40টি বিভিন্ন পয়েন্টে পানির হাইড্রেন্ট স্থাপন, পানির লাইনের সংযোগ সহ অগ্নি নির্বাপন, জলধারা নির্মাণের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। ডাম্পিং স্টেশন থেকে বিদ্যুৎ, গ্যাস, সার উৎপাদনের বিষয়ে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হচ্ছে বলেও জানান তিনি। এইখান থেকে আমাদের গ্যাসও উৎপাদন হবে, বিদ্যুৎও উৎপাদন হবে, আমরা সারও পাবো এখান থেকে। শিগগিরই এই ল্যান্ডফিলটিতে ইকো পার্ক তৈরির কথাও জানান প্রশাসক। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদে লম্বা ছুটিতে থাকবে ব্যাংক, এজন্য শেষ দিনে উপচে পড়া ভিড় গ্রাহকদের। কেউ আসেন নতুন টাকার খোঁজে, কারো প্রয়োজন বাড়তি টাকা। দ্রুত গ্রাহকদের লেনদেন নিষ্পত্তিতে ব্যস্ত থাকেন ব্যাংক কর্মকর্তারা। আগামী 18 ও 19 মার্চ খোলা থাকবে ব্যাংকের বাণিজ্যিক শাখা।
ঈদ উপলক্ষে আগেই 7 দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। 17 মার্চ শবে কদর আর 18 মার্চ ছুটি ঘোষণা করায় 16 মার্চ পরপরই 23 মার্চ পর্যন্ত ঈদের ছুটির কবলে পড়ছে দেশের ব্যাংকিং খাত। এই 7 দিনের ছুটিতে খরচ সামাল দিতে ব্যাংকের শেষ কর্মদিবস সোমবার অনেকে এসেছেন টাকা তুলতে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে কারো চাওয়া নতুন টাকা। নতুন টাকা ঈদের মধ্যে সবাই একটু পছন্দ করে, এই জন্য। 1 জানুয়ারি যেমন বই নেয়, বইয়ের মৌ মৌ গন্ধ, সেভাবে আমাদের টাকাও ওই রকম। ঈদের সালামিটা যেন নতুন টাকা বাচ্চাদের হাতে দিলে অথবা মানে কি প্রিয়জনদের হাতে দিলে নতুন টাকা পেলে ভালো লাগে। গ্রাহকরা বলছেন শেষ মুহূর্তে ভিড় যেমন বেড়েছে তেমনি সময় লেগেছে দ্বিগুণ। আবার ব্যাংকে চাহিদা মতো টাকা সরবরাহ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। 50 টাকার আর 5 টাকার নোটে সোনালী ব্যাংকে বেশি পাওয়া যাচ্ছে, 10 টাকা 20 টাকার নোটের খুব ক্রাইসিস। গ্রাহকরা যেভাবে টাকা তুলতে চাচ্ছে ঈদ উপলক্ষে, তাদের তো কেনাকাটা আছে, বাজেট আছে, কিন্তু ব্যাংক থেকে ওই পরিমাণ টাকা চাহিদা মতো পাচ্ছে না। চাপ সামলাতে বিশেষ প্রস্তুতি নেয়া ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাধারণ ব্যাংকিং কার্যক্রম শেষ হলেও পোশাক সহ শিল্প শ্রমিকদের বেতন বোনাস দিতে সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা। শ্রমিক কর্মচারীদের বেতন এবং রপ্তানি বিল ডিসকাউন্ট এই কার্যক্রমগুলো চালানোর জন্যই খোলা থাকে। এদিকে দীর্ঘ বন্ধে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা সহ গ্রাহক সেবা নিশ্চিতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটিএম বুথগুলো যাতে খোলা থাকে, তাদের এটিএম মেশিনগুলো যাতে পর্যাপ্ত টাকা লোড করা থাকে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত থাকে। ছুটির সময় নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।